আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মার্শাল্লাহ জারি করছে না কেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থান সামাল দিতে না পারলে মার্শাল্লাহ জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন। মার্শাল্লাহ জারি করানোর বিষয়টি শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এফ রহমান এবং জাতীয় পার্টির জিএম কাদের। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রেহানা, সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়েছে এ বিষয়ে সেখানে মার্শাল্লাহ জারির বিষয়টি প্রকাশ পায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো নিক্সন চৌধুরীর 7 মিনিট 22 সেকেন্ডের ভিডিও প্রকাশ। ফরিদপুর 4 আসনে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের 7 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও 19 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পোস্ট করেন জেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান আশিক। তিনি নিক্সনের সমর্থক হিসেবে পরিচিত। এদিকে বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে। নিজেকে সিআইএর এজেন্ট ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দেওয়াকে পুলিশ ভুয়া এবং প্রতারণা বলে বর্ণনা করেছেন। এবারে জানাবো শান্তিরক্ষা মিশনে রাজীবের নিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কমান্ডার হিসেবে নিয়োজিত সামরিক কর্মকর্তা কর্নেল জেম রাজীব আহমেদকে নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারের এই নিয়োগদান বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে জানা গেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো সুদানে নামাজ আদায়কালে মসজিদে ড্রোন হামলা, 78 মুসল্লি নিহত। অত্যন্ত মর্মান্তিক একটি সংবাদ হচ্ছে আজ সকালেই সুদানে নামাজরত মুসল্লিদের উপর ড্রোন হামলা করা হয়েছে। এই ঘটনায় 78 জন শহীদ হয়েছেন। এই হামলার জন্য দায়ী করা হয়েছে আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস কে। তবে গোষ্ঠীটি এখনও হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আজ ভোরে মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায়কালে হঠাৎ করে ড্রোন হামলা করা হয়। সেখানে ঘটনাস্থলে 78 জন নিহত হয়েছে। এই ঘটনায় প্রায় 100 জন আহত অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতে পালানোর আগে সালমানকে রেহানার ফোন মার্শাল্লাহ জারি করছে না কেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থান সামাল দিতে না পারলে মার্শাল্লাহ জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনা। তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন। মার্শাল্লাহ জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা এবং সালমান এফ রহমান। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রেহানা এবং সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়েছিল সেখানে মার্শাল্লাহ জারি করার বিষয়টি প্রকাশ পায়। আমার দেশ এর ধারাবাহিক অনুসন্ধানে রেহানা সালমান সর্বশেষ টেলিফোন সংলাপ থেকে বিষয়টি জানা যায়। সেই টেলিফোন সংলাপে আমার দেশের হাতে এসে পৌঁছেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী সামরিক সচিব AMPS কর্নেল রাজীব শেখ রেহানাকে সালমানের সঙ্গে ফোন ধরিয়ে দেন। কথোপকথনের এক পর্যায়ে শেখ রেহানার কাছে সালমান এফ রহমান জানতে চান ও কি বলে, অর্থাৎ সেনাপ্রধান মার্শাল্লাহ ডিক্লেয়ার করছে না কেন, অর্থাৎ তৎকালীন প্রধান
প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মধ্যে প্রয়োজন বোধে মার্শাল ল জারি নিয়ে কথাবার্তা হয়েছিল। কথোপকথনে শেখ রেহানা সালমানকে এই কথা জানান যে তার ছেলে ববি এবং মেয়ে টিউলিপ কনভিন্স করছে, অর্থাৎ তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে রাজি করানো সম্ভব হয়েছে। নিকচন চৌধুরীর 7 মিনিট 22 সেকেন্ডের ভিডিও প্রকাশ। ফরিদপুর 4 আসনে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকচনের 7 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি স্পষ্ট করেছেন জেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান আশিক, যিনি নিকচনের সমর্থক হিসেবে পরিচিত। ভিডিও বার্তায় নিকচন বলেন, ভাঙার জনগণের ন্যায্য আন্দোলনের অংশ নেয়ার কারণেই তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন আন্দোলন সাধারণ খেটে খাওয়া মানুষকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। তিনি বলেন, ভাঙ্গায় 2টি ইউনিয়ন আলগি ও হামিরদি অবৈধভাবে কেটে নিয়ে সালথা উপজেলার সঙ্গে সংযুক্ত করে শুধু নৌকার ভোট কমানোর জন্য। নিকচন চৌধুরী আরও বলেন, তিনি 3 বার জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলেন এবং ভাঙ্গার উন্নয়নে কাজ করেছেন। উপজেলা পরিষদে নতুন ভবন ও অডিটোরিয়ামের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি দাবি করেন সব তিনি শেখ হাসিনার উন্নয়ন ফান্ড থেকে এনেছিলেন। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন না বলেও জানান। তিনি বলেন, আমাকে মামলা দিয়ে ভয় দেখানো যাবে না। বাংলার জনগণের জন্য আমি 100 মামলাও মাথায় নিতে রাজি, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। ভিডিও বার্তার শেষ দিকে তিনি আলগি ইউনিয়ন পরিষদের আটক চেয়ারম্যানের মুক্তির দাবি জানান এবং পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে। নিকচন চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের 2টি ইউনিয়ন ফেরত দিন, নয়তো জনগণের আন্দোলন চলবে। ভিডিও বার্তা প্রকাশের পর জেলা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছে। বিএনপির নেতারা একরকম মনে হচ্ছে ভয় পেয়েছে। নিকচন চৌধুরীর কথা শুনে তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা এ ব্যাপারে কোনো কথা বলতেই রাজি হচ্ছে না। বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনআইতের। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তিনি বাংলাদেশের বিএনপি দলটিকে ভাঙার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে তাকে। নিজেকে সিআইএর এজেন্ট ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দেওয়াকে পুলিশ ভুয়া এবং প্রতারণা বলে বর্ণনা করেছেন। ডিবি পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ থেকে জয়েন্ট ইন্টারগেশন সেল বা টাস্কফোর্সকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে জানিয়েছে, ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেছেন তার সিআইএর এজেন্ট পরিচয় ভুয়া। জিজ্ঞাসাবাদে তিনি জানান 2014 সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্ট হিসেবে জড়িত ছিলেন। তৎকালীন ডিজিএফআই এর কর্মকর্তা ও রয়ের যোগ সাজেশে তিনি এই কাজ করেছেন। এনায়েত করিম 14 জন রাজনৈতিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করেছেন, যারা তার সঙ্গে ঘনিষ্ঠ এবং নতুন দল গঠনের প্রক্রিয়ায় ছিলেন। এই কাজে তিনি 1.5 কোটি টাকা খরচ করেছেন। 2023 সালের বনানীর শেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানের খরচও তিনি বহন করেন। দেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে এসে উপস্থিত হন এবং কিছু বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নেন। এভাবে তিনি 2014, 2018, 2024 সালে নির্বাচনে বাংলাদেশে এসে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগিয়েছিল বলে জানা গেছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পর আবার তিনি বাংলাদেশে এসে তৎপরতা শুরু করেন। আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটি গুঞ্জন রয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেল করে আরেকটি 1/11 ধাঁচের সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে তার সঙ্গে এই ভুয়া সিআইএর এজেন্ট জড়িত থাকতে পারেন বলে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা এ ব্যাপারে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ যেন এই ধরনের ভুয়া কাজের সঙ্গে সংশ্লিষ্ট হতে না পারে সেজন্য গোয়েন্দা কর্মকর্তারা সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শান্তিরক্ষী মিশনে রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ। শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানের কমান্ডার হিসেবে নিয়োজিত সামরিক কর্মকর্তা কর্নেল জিএম রাজীব আহমেদকে নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারের এই নিয়োগ বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কর্নেল রাজীব ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহকারী সামরিক সচিব AMSPM ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান দমনের অবৈধ নির্দেশ পালন করতে মানবতা বিরোধী অপরাধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তিনি শেখ হাসিনাকে সালমান এফ রহমানের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। ওই কথোপকথনের সামরিক শাসন জারির প্রসঙ্গ আসে। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কর্নেল রাজীব বিভিন্ন অবৈধ আদেশ পালন করেছেন এবং আন্দোলন দমনে বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেন। এ বিষয়ে কিছু ডকুমেন্টস আমার দেশের কাছে হাতে এসে পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কারা যাবেন তা চূড়ান্ত করে থাকে সশস্ত্র বাহিনীর আর্মড ফোর্সেস ডিভিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রসেসিং কাজ করে থাকে। কেউ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত কিনা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব সশস্ত্র বাহিনীর। রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী কর্নেল রাজীবের বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যায়িত করে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এমন একজন কর্মকর্তাকে কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হলো তা আমার বোধগম্য নয়। তিনি ক্ষমতাচ্যুত সরকারে একজন তোষামোদকারী ছিলেন। তিনি কোনোভাবেই এই মিশনে যাওয়ার মতো যোগ্যতা রাখেন না।